নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এতদিন শুনছিলেন সাহিত্যিক চারুচন্দ্র চক্রবর্তীর লৌহ কপাট। আজ উপন্যাসের অন্তিম পর্ব পাঠ করব। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। চলুন শুরু করি উপন্যাসের অন্তিম পর্ব। দায়রা বিচারে কাশিম ফকিরের ফাঁসির হুকুম হয়ে গেল। সুযোগ্য জজ সাহেব বয়সে নবীন নন, কিন্তু জজিয়তির আসনে নবারুড়ো। পেছনে রয়েছে মুনসেফ আর সাব জজগিরির সুদীর্ঘ সোপান। ছিলেন ডিক্রি ডিসমিসের মালিক। জীবন কাটিয়েছেন পাট্টা, কবুলিয়ত আর জীর্ণ তমসুকের ধুলো ঘেঁটে। মানুষ যা কিছু ঘেঁটেছেন সব ওই দলিলের মতো ঘুণে ধরা, জাল, জোচ্চুরি, ঘুষ আর মিথ্যা সাক্ষ্যের গোপন বিষে নব্জ দেহ। সেই সব মানুষ দেখেছেন জজ সাহেব। দেখেননি তাজা মানুষ, উচ্ছল প্রাণরসে ভরা মেঠো, গেঁয়ো আর বুনো মানুষ, জীবন মৃত্যু যাদের পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন। খুনির সঙ্গে জজ সাহেবের এই প্রথম পরিচয়। মৃত্যুদণ্ডে এই প্রথম হাতেখড়ি। সে দণ্ডকে রূপ দিতে গিয়ে শুভ্রকেশ বিচারকের সুদৃঢ় লেখনী হয়তো একবার কেঁপে উঠেছিল। সে কম্পন অনুরণিত হল তার আবেগজড়িত কণ্ঠস্বরে। বিচার মঞ্চের উচ্চাসন থেকে যখন তিনি ঘোষণা করলেন তার ন্যায় নিবদ্ধ কঠোর আদেশ, দ্য সেড কাশিম ফকির বি হ্যাংড বাই দ্য নেক টিল হি বি ডেড। দণ্ডদাতা বিচলিত হলেন, গ্রহীতা রইল নির্বিকার। পরম ঔদাসীন্যে গ্রহণ করল চরম আদেশ। রায় যখন শেষ হল, কাঠগড়ার উপর দাঁড়িয়ে একবার চারিদিকটায় চোখ বুলিয়ে নিল। মনে হলো কাকে যেন খুঁজছে তার ব্যাকুল দৃষ্টি। তারপর ধীরে ধীরে নেমে এলো রেলিং ঘেরা কাঠের মঞ্চ থেকে। পুলিশের লোকেরা এসে ঘিরে দাঁড়ালো। চোখেই পড়ল না, ফিরেও দেখল না অপেক্ষমান স্তব্ধ জনতার বিস্মিত দৃষ্টি। নিঃশব্দে এগিয়ে চলল আদালতের বাইরে, যেখানে দাঁড়িয়ে আছে কালো ঘেরা টোপ ঘেরা কয়েদির গাড়ি। দরজার সামনে দাঁড়িয়েছিলেন উকিলবাবু। মক্কেলের প্রাণ রক্ষার জন্য প্রাণপণ করেও ফল পাননি। বোধহয় ইচ্ছা ছিল গোটা কয়েক দার্শনিক সান্ত্বনা দিয়ে পুড়িয়ে দেবেন সেই ব্যর্থতার শূন্য স্থান। কিন্তু মক্কেলের মুখের দিকে চেয়ে তার মুখেও আর কথা জোগাল না। কোনো রকমে ব্যস্ত করলেন নেহাত যেটুকু কাজের কথা, এখানে একটা সই করো তো ফকির। 7 দিনের মধ্যেই হাইকোর্টে আপিল দায়ের করতে হবে। একটু থেমে অনেকটা যেন আপন মনে বললেন, দেখা যাক আর একবার চেষ্টা করে। ফকির দাঁড়ালো। মুখে ফুটে উঠল এক অদ্ভুত বিকৃত হাসির কুঞ্চন। শুষ্ক কণ্ঠে বলল, কি লাভ বাবু, এখানেও তো কম চেষ্টা করেননি। ফকিরের সঙ্গে আমার দেখা আসাম সীমান্তের কোনো ডিস্ট্রিক্ট জেলে। দেশ ছিল তার ময়মনসিংহ, ইংরেজ শাসিত বাংলার সবচেয়ে বড় জেলা। বিশাল ভূখণ্ড, শুধু আয়তনে নয়, তার বৈশিষ্ট্য রয়েছে প্রাকৃতিক বৈচিত্র্যে। দক্ষিণ আর পূব দিক জুড়ে বিস্তীর্ণ সমতল ভূমি, ব্রহ্মপুত্র যমুনার অকৃপণ করুণায় শস্য সম্ভারে ঐশ্বর্যময়। রুদ্র বৈশাখের খর তাপে তার মাঠে মাঠে ফাটল ধরে। আষাঢ়ের শেষে সেখানে নেমে আসে বর্ষার প্লাবন। ফেঁপে ফুলে কুল ছাপিয়ে ছুটে যায় দুর্বার যৌবনা নদী। শ্রাবণে সেই মাঠের বুকে 10 হাত গভীর জলের উপর দিয়ে পাল তুলে যায় সওদাগরি পানসি। ভেসে বেড়ায় অসংখ্য জেলে ডিঙি, শুধু জল জল। কিন্তু দেখে দেখে চিত্ত বিকল হয় না। তার রূপে নেই বন্ধার রুক্ষতা। তার উপর বিছানো থাকে সুস্পষ্ট শ্যামল আমন ধানের আস্তরণ। বন্যার সঙ্গে তাদের রেশারেশি। জল যদি বাড়ে 4 আঙুল, ধানের গাছ উঠবে আধাত। রুদ্র প্রকৃতির সঙ্গে করুণাময়ী প্রকৃতির দ্বন্দ্ব, জয় পরাজয় নির্ভর করে মানুষের ভাগ্যের উপর।
কার্তিকের শেষে এই বিপুল জলরাশি কোথায় অদৃশ্য হয়ে যায় ভোজবাজির মতো। দীর্ঘ ধান গাছ লুটিয়ে পড়ে, মাথার উপর দাঁড়িয়ে থাকে সোনার শীষ, তার নিচে যে কোমল মাটি, তার মধ্যেও স্বর্ণ রেণু, কৃষকের ভাষায় যার নাম পলি। তারই স্পর্শে মেতে ওঠে রবিশস্যের খন্দ, লক লক করে মটরের ডগা, হলুদের নেশা লাগে সর্ষে খেতে। গুঁজি তিলের অতসী ফুল মনে ধরিয়ে দেয় বৈরাগ্যের ছাপ। আল বাঁধ নেই, জলসেচ নেই, কাদাঘাঁটা নেই। একটি একটি করে ক্ষীণ প্রাণ ধানের চারা পুঁতে রুগ্ন শিশুকে তিল তিল করে মানুষ করবার দুরূহ সাধনা নেই। জল জল করে চাতক চক্ষে আকাশের দিকে তাকিয়ে থাকবার বিড়ম্বনা নেই। মাটিতে কয়েকটা আঁচড় কেটে যেমন তেমন করে বীজ ছড়িয়ে দিয়ে গান গেয়ে মাছ ধরে আর দাঙ্গা করে দিন কাটায় ময়মনসিংহের চাষি। বাকি যা কিছু সব দেয় নদী, দেয় ব্রহ্মপুত্র আর তার কল্যাণী কন্যা যমুনা। তাই এদেশের নাম নদীমাতৃক দেশ। এরা যে পাট জন্মায় তার খ্যাতি আছে ডান্ডি আর নিউ ইয়র্কের বাজারে। এদের বিরুই চালের মিষ্টি স্বাদ আজও লেগে আছে আমাদের মতো বিদেশি অন্নভোজীয় রসনায়। জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য এবং প্রাকৃতিক ঔদার্য এদের দেহে দিয়েছে স্বাস্থ্যের দৃঢ়তা, মনে এনেছে নির্ভীক সারল্য। প্রাণ দেওয়া নেওয়া এদের বিলাস, ধন এবং নারী লুণ্ঠন এদের ব্যসন। এদের পরিভাষায় অ্যাবডাকশন কথাটার প্রতিশব্দ বউটানা, অর্থাৎ পরের বউকে প্রকাশ্যে বাহুবলে টেনে এনে বশ করার নাম নারীহরণ। গোপনে চুরি করে অরক্ষিতা কুমারী কিংবা বিধবার উপর বলপ্রয়োগ নয়। প্রথমটায় আছে হিংস্র পৌরুষ, দ্বিতীয়টায় কামুকের ইতর কাপুরুষতা। ময়মনসিংহ গীতিকবিতার দেশ, তারও মূলে আছে প্রকৃতির অজস্র বদান্যতা। বাংলার রত্নভাণ্ডারে বিক্রমপুর দিয়েছে মনীষা, বরিশাল দিয়েছে স্বদেশপ্রেম, আর ময়মনসিংহ দিয়েছে পল্লীকাব্য। এর পথে ঘাটে, নদীর চরে, আমের বনে, নিরক্ষর কৃষকের গোবর নিকানো আঙিনায় এখনো ভেসে বেড়ায় নদের ঠাকুর আর মহুয়া বেদেনীর বিরহ মিলন, লীলাকঙ্কের প্রেম গুঞ্জন, কবি চন্দ্রাবতীর মৌন আত্মত্যাগ। এই গেল দক্ষিণের রূপ। উত্তরের চেহারা একদম আলাদা। সেখানে নেই দক্ষিণেরই প্রাকৃতিক দাক্ষিণ্য, রুক্ষ বন্ধুর বনভূমি, মাঝে মাঝে অনুচ্চ পাহাড় শ্রেণী। কৃপণা বসুমতী প্রসন্ন সহাস মুখে বরদান করেন না, বহু খোঁড়াখুঁড়ি করে তবে শস্যকণার সাক্ষাৎ মেলে। এই বিস্তৃত অঞ্চলের একটা অংশ জুড়ে রয়েছে মধুপুরের গড়। এককালে ছিল ভবানী পাঠকের কর্মক্ষেত্র, আজ পুলিশভীত দস্যু তস্কর এবং ফেরারি আসামির লীলাভূমি। এরই কোনোখানে জনহীন জঙ্গলে ঘেরা এক টিলার ধারে ছিল কাশিম ফকিরের আখড়া, পাশাপাশি দুখানা খড়ের চালা, একটি ভাঙা দরগা, তার চারদিক ঘিরে ভাং আর ধুতুরার বন। সম্পত্তির মধ্যে ছিল নাতনির বয়সী একটি রূপসী স্ত্রী, গোটা কয়েক গরু ছাগল, এক পাল মুরগি আর একটি ময়না। ফকির 50 তার উপর তার যৌবনের ইতিহাস চিহ্নিত আছে পুলিশের খাতায়। তার এই বনংব্রজেত অর্থহীন নয়, কিন্তু একটি উদ্ভিন্ন যৌবনা চঞ্চলা নারী কোন দুঃখে কিংবা কিসের মোহে সংসারের যা কিছু আকর্ষণ সব ত্যাগ করে বরণ করেছিল এই নির্জন বনবাস, বেছে নিয়েছিল এক আসক্ত বৃদ্ধের নিরানন্দ সঙ্গ, সে রহস্য জানেন শুধু তার সৃষ্টিকর্তা। বৃদ্ধ ফকির দরগার পাশে বসে মালা জপ করে, মাঝে মাঝে তীক্ষ্ণ কণ্ঠে ডাকে, কুটি, অকুটি। কুটি বিবি তখন বন্যা হরিণীর মতো চঞ্চল চরণে আপন মনে ঘুরে বেড়ায়, উদ্গত শৃঙ্গ সতেজ ছাগ শিশুর সঙ্গে পৈঠ খেলে, তার মাথা ধরে ঠেলে খেপিয়ে দেয়, আর সে যখন সামনের পা দুটো তুলে শিং উঁচিয়ে লাফিয়ে আসে, হাততালি দেয় আর খিলখিল করে হাসে। কখনো মুরগির পেছনে তাড়া করে বেড়ায়, সুর নকল করে ঝগড়া বাঁধায় কোকিলের সঙ্গে, কিংবা পোষা ময়নার গলা ধরে ভাব জমায়। মাঝে মাঝে ফকির সফরে বেরোয়,
আলখাল্লা পরে ঝুলি কাঁধে ফেলে এক মুখ দাড়ি আর এক মাথা পাকা চুল নিয়ে আঁকা বাঁকা লাঠিটা হাতে করে যখন বনপথে অদৃশ্য হয়ে যায়, পুটি সেদিকে চেয়ে মুখ টিপে টিপে হাসে। কি ভাবে কে জানে। ফকিরের ফিরতে মাস কেটে যায়। হাটে হাটে কেরামতি দেখিয়ে বেড়ায়, তাবিজ কবজ দেয়, জল পড়া খাওয়ায়, ঝাড়ফুঁক করে, আর সন্ধ্যার অন্ধকারে কোনো এক আড়াল জায়গা বেছে নিয়ে নোট ডবলের খেলা দেখায়। 2 টাকা দিলে সঙ্গে সঙ্গে 4 টাকা করে দেয়। 5 শিকাকেও 10 টাকা করে। তার বেশি যদি কেউ দেয়, ফিরিয়ে দিয়ে বলে আখড়ায় যেও। দরগার সিন্নি লাগবে 1 টাকা 5.25 আনা। একা যেও, লোকজন থাকলে হবে না। তারপর একদিন ফকির ফিরে আসে। ঝোলা ভর্তি টাকা, সিকি আর বউয়ের জন্য টুকিটাকি। কুটির খুশি আর ধরে না। 2-4 দিন পরেই আসতে শুরু করে নোট ডবলের মক্কেলের দল। ছোটখাটো পার্টিকে আমল দেয় না ফকির। কোনো এক অজুহাত দেখিয়ে ফিরিয়ে দেয়। 3, 4, 500 নিয়ে যারা আসে তাদের বলে বসো, রাত 1 প্রহরের পর সিন্নি হবে। প্রহর কেটে যায়, মক্কেলের ডাক পড়ে দরগার পাশে। ফকির সমাধিস্থ, ক্ষিপ্র গতিতে ঘুরছে তার হাতের তসবিহ। রাত বাড়তে থাকে। টিলার পেছনে প্রহর জানায় শেয়ালের পাল। নিস্তব্ধ বনালয়ে মাঝে মাঝে শোনা যায় বন্য জন্তুর ডাক। হঠাৎ এক সময় কাশিম চোখ মেলে চায়। তসবিহ কপালে ঠেকিয়ে গাঢ় স্বরে বলে, খোদা মেহেরবান, দাও, টাকা দাও। ভক্ত নোটের তাড়া তুলে দেয় ফকিরের হাতে। রুদ্ধশ্বাসে কম্পিত বক্ষে অপেক্ষা করে কখন সে তারা ডবল হয়ে ফিরে আসবে। এই নাও সিন্নি। ভক্ত হাত বাড়িয়ে নেয় 2 খানা বাতাসা, একটু ফল আর 1 গিলাস সুস্বাদু শরবত। সমস্ত দিনের ক্লান্তি ও দীর্ঘ অনশনের পর ভারী ভালো লাগে। কিন্তু এ কি, সমস্ত চেতনা যেন আচ্ছন্ন হয়ে আসছে। সর্বাঙ্গ এলিয়ে পড়ছে কেন? চোখ যে আর খুলে রাখা যায় না। ঘুম আসছে, অপার অনন্ত ঘুম। সে ঘুম যেন আর ভাঙবে না। সে ঘুম সত্যিই আর ভাঙে না। ঘণ্টাখানেক পরে মাথার দিকটায় স্বামী আর পায়ের দিকটায় স্ত্রী ভক্তকে ধরে টানতে টানতে নিয়ে যায় টিলার পেছনে ঘন জঙ্গলের মধ্যে। সেখানে কাটা আছে সুন্দর কবর। অজ্ঞান ভক্তকে তারই মধ্যে ফেলে দিয়ে ফকির কপালের ঘাম মোছে। কুটি হেসে ওঠে কলকণ্ঠে। বনু প্রান্তে ওঠে তার প্রতিধ্বনি। তারপর নিপুণভাবে মাটি চাপা দিয়ে ঘাসের চাপড়া লাগিয়ে সমস্ত চিহ্ন বিলুপ্ত করে স্বামী স্ত্রী নিশ্চিন্ত মনে ঘুমোতে যায় এবং পাশাপাশি শুয়ে ঘুমিয়েও পড়ে। সকালে উঠে নোটগুলো হাঁড়ি বন্ধ করে পুঁতে রাখে মাটির তলায়। তারপর বেশ করে জল দেয় ভাং আর ধুত্র গাছের জঙ্গলে। এমনি করে বছরের পর বছর নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে মহাসুখে ছিল ফকির দম্পতি। মাঝে মাঝে হতভাগ্য মক্কেলের কোনো আত্মীয় স্বজন যদি আসতো তার খোঁজে, ফকির একেবারে আকাশ থেকে পড়ত। সে যে সেই দিনই ডবল নোট ট্যাঁকে গুঁজে চলে গেল। কি বলো বিবিজান, তাই না? বিবিজান ঘর ঝাড় দেওয়ার ফাঁকে কিংবা রান্না করতে করতে মুখ টিপে হাসে। বলে, সে তো সেই কবে চলে গেছে। ফকির ব্যস্ত হয়ে পড়ে। খোঁজো খোঁজো, ভালো করে খোঁজো, বড্ড ডাকাতের উৎপাত এদিকটায়, অতগুলো টাকা নিয়ে, ইস। তারপর একদিন এলো এক নতুন মক্কেল। 22-23 বছরের জোয়ান ছোকরা। দেহ তো নয়, যেন নিপুণ ভাস্করের হাতে গড়া কালো পাথরের মূর্তি। মাথায় ঢেউ খেলানো বাবরি চুল, সরু কোমরে আঁট করে বাঁধা লাল 4খানার গামছা, হাতে তেলে পাকানো বাঁশের লাঠি। চঞ্চল চোখ দুটো দিয়ে উপচে পড়ছে স্বাস্থ্য আর খুশির ঝিলিক। এদিক ওদিক চেয়ে খুঁজতে খুঁজতে আসছিল ফকিরের আস্তানা। আঙিনার পাশে প্রথমেই চোখাচোখি হয়ে গেল কুটির সঙ্গে। থমকে দাঁড়ালো ছেলেটি। মুখে ফুটে উঠল সকৌতূহল বিস্ময়ের চিহ্ন। তারপর সেটা মিলিয়ে গেল কৌতুক হাসির কোঞ্চনে। সে হাসির নিঃশব্দ প্রতিধ্বনি জেগে উঠল কুটি বিবির
অনিন্দ ঠোঁট দুখানির কোণে। সে শুধু পলকের তরে। তারপর সদাচঞ্চল চাহনির উপর নেমে এলো কালো একজোড়া আঁখি পল্লব। আনত দীপ্ত মুখের উপর দেখা দিল আর অক্তিম ছায়া। কিসের ছায়া কে জানে। ফকির দাওয়ায় বসে তামাক টানছিল। মক্কেল এগিয়ে গিয়ে একটা নোটের বান্ডিল তার সামনে ফেলে দিয়ে বলল, 500 টাকা আছে, গুনে নাও, আর এই নাও তোমার সিন্নির খরচা, 1 টাকা 5.25 আনা। বলে ট্যাগ থেকে খুচরো পয়সাগুলো ছুঁড়ে দিল মেঝের উপর। ফকির কথা বলল না। ইঙ্গিতে বসতে বলে হুঁকোটা তুলে দিল শাঁসালো মক্কেলের হাতে। তারপর সিন্নির পয়সা কুড়িয়ে নিয়ে বলল, নোট রেখে দাও, ওসব কি দিনের বেলায় হয়? জিরো, তামাক খাও, সিন্নি হবে সেই রাত 1 প্রহর বাদে। বহুকাল পর সেদিন চিরুনি পড়ল কুটি বিবির মাথায়। জট পাকানো অবাধ্য চুলের বোঝা কোনো রকমে বসে এনে খোঁপায় পড়ল একটি নাম না জানা বনফুল। তারপর বেশ করে গা ধুয়ে এলো 1/2 মাইল দূরে এক ঝর্ণা থেকে। বাড়ি এসে পড়ল একখানা আসমানি রঙের টাঙ্গাইল শাড়ি। গত বছর ঈদের সময় ফকির এনে দিয়েছিল কোনো হাট থেকে। 2 বার মাত্র পরেছে কাপড়খানা। ফকির বলেছে চমৎকার মানায় তাকে। কই, কোথায় গেলে? মিয়া সাহেবকে কিছু খেতে দাও, কদ্দূর থেকে আসছে বেচারা, বেলা কি আর আছে? এখানে পাঠিয়ে দাও, খাবার দিয়েছি। রান্নাঘর থেকে সাড়া দিল কুটি। অতিথি এসে দাঁড়ালো রান্নাঘরের সামনে। কুটি বেরিয়ে এলো, হাতে 1 বাটি দুধ আর 1 সাজি মুড়ি। একবার চেয়ে দেখল তার অতিথির মুগ্ধ দৃষ্টির পানে। একখানা মাদুর বিছিয়ে দিল দাওয়ার উপর। সযত্নে আঁচল দিয়ে মুছে উঠে দাঁড়িয়ে বলল, বসো না। হোসেনের যেন জ্ঞান ফিরে এলো এতক্ষণে। বলল, তুমিও থাকো নাকি এই জঙ্গলে? কুটি অবাক। বাহ, কোথায় থাকবো তবে? কি করে এলে এখানে? কুটি কৃত্রিম কোপ দেখিয়ে বলল, আহা, জানেন না যেন, আমি তো ফকির সাহেবের বিবি। ওই ফকিরের বিবি তুমি? বলে হো হো করে হেসে গড়িয়ে গেল ছোকরা। বিবি বিরক্ত হলো। হাসছো যে? না না, ও কিছু না। এই টাকাটা তুলে রাখো, আমি ফাঁকা থেকে ঘুরে আসি একটু। উহ, কি জঙ্গল, দম আটকে আসছে। বলে দুধটা 1 চুমুকে শেষ করে আর মুড়ির সাজিটা কোঁচড়ে ঢেলে নিয়ে চিবোতে চিবোতে বেরিয়ে গেল। কুটি নিজ হাতে জবাই করল তাদের সবচেয়ে যেটা সেরা মুরগি। যত্ন করে রাঁধল তার ছালুন আর চমৎকার লাল বিরুই চালের ভাত। ঘন করে জাল দিল নিজের হাতে দোয়া কালো গরুর দুধ। সামনে বসে খাওয়ালো অতিথিকে। খানিকটা দুধ রেখে উঠে যাচ্ছিল হোসেন। কুটি অনুনয় করে বলল, আমার মাথার দিব্যি, ওটুকুন খেয়ে ফেল। তারপর একটু মুখ টিপে হেসে তরল কণ্ঠে বলল, একে তো জঙ্গলে এসে মিয়া সাহেবের মনটা পালাই পালাই করছে, তারপর 2টো পেট ভরে খেতে না পেলে বাড়ি গিয়ে 1 ঝুড়ি নিন্দে হবে তো আমার। হোসেন সে প্রশ্নের জবাব দিল না। মুগ্ধ কণ্ঠে বলল, খুব খেলাম, এত যত্ন করে সামনে বসে আমাকে কেউ কোনোদিন খাওয়ায়নি। কেরোসিনের ডিবরির মৃদু আলোকে কুটি বিবির মুখখানা স্পষ্ট দেখা গেল না। বুকের ভিতর থেকে বেরিয়ে এলো যে নিঃশ্বাস, তাও সে চেপে গেল। খাবার পর হোসেন মিয়া বারান্দায় বসে গল্প করছিল ফকিরের সঙ্গে। পাশের চালাটায় নিজের হাতে পরিপাটি করে বিছানা পেতে মশারি খাটিয়ে দিয়ে কুটি এসে বলল, এবার কিন্তু শুয়ে পড়তে হবে। সেই কোন দেশ থেকে কত মেহনত করে আসা, এখন কি গল্প করার সময়? হোসেন চলে গেলে ফকিরের পাশে দাঁড়িয়ে 1 মুহূর্ত কি ভাবল কুটি বিবি। তারপর দৃঢ় চাপা গলায় বলল, এর বেলা ওসব চলবে না বলে দিলাম। ফকির লক্ষ্য করছিল সবই। অন্ধকারে চোখ দুটো তার হিংস্র সাপদের মতো জ্বলে উঠল। ব্যঙ্গ করে বলল, বড্ড দরদ দেখছি, এরই মধ্যে এত জমে গেলি? মজেছি, বেশ করেছি, রুক্ষ কণ্ঠে জবাব দিল কুটি। কিন্তু এর যদি কিছু করতে যাস, তোরই একদিন কি আমারই একদিন, মনে থাকে যেন। ফকির নিজেকে সামলে নিল।
আঁচল ধরে টেনে বসালো বউকে। কণ্ঠে আদর ঢেলে বলল, তোর কথা কি আমি কোনোদিন ঠেলেছি, না ঠেলতে পারি কুটি? তোকে খ্যাপাচ্ছিলাম একটু। বউয়ের সুন্দর মুখখানা তুলে ধরে বলল, বাহ, আজকে তোকে যা দেখাচ্ছে কুটি। এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে দৃপ্ত ভঙ্গিতে কুটি উঠে চলে গেল। যতদূর দেখা যায় পেছন থেকে একজোড়া হিংস্র জ্বলন্ত চোখ তার চলন্ত দেহের ওপর আছড়ে আছড়ে পড়তে লাগল। গভীর নিশুতি রাত, শুক্লা দ্বাদশীর চাঁদ এইমাত্র হেলে পড়েছে দূরে বনের আড়ালে। জীব জগৎ নিষুপ্ত, জেগে আছে শুধু গহন বন। তার অদ্ভুত রহস্যময় ভাষা শোনা যায় নিস্তব্ধ রাত্রির কানে কানে। ধীরে ধীরে অতি সন্তর্পণে বনের ভিতর থেকে বেরিয়ে এলো কাশিম ফকির। আলগোচে বাঁশের ঝাঁপ খুলে নিঃশব্দে তার ঘরের মধ্যে এসে দাঁড়ালো। বিছানার এক প্রান্তে নিশ্চিন্ত আরামে ঘুমিয়ে আছে তার রূপসী স্ত্রী। গাছের আড়াল থেকে বেড়ার ফাঁক দিয়ে এক ঝলক ম্লান জ্যোৎস্না এসে পড়েছে তার সুপ্ত সুন্দর মুখের উপর। সে মুখে যেন ফুটে উঠেছে কোনো সদ্যলব্ধ পরম তৃপ্তির আভাস। স্বল্পাবৃত উন্নত বুকখানা উঠছে নামছে নিঃশ্বাসের তালে তালে। নিঃশব্দে চেয়ে রইল ফকির। তার কুৎসিত শীর্ণ মুখের পেশিগুলো শক্ত হয়ে উঠল। দাঁতে দাঁতে উঠল ঘর্ষণের শব্দ। কোটরগত চোখ থেকে ঠিকরে পড়ল জ্বালা। শিরাবহুল হাতের শক্ত কাঠির মতো আঙুলগুলো দংশনোদ্যত বৃশ্চিকের মতো এগিয়ে গেল নিদ্রিতার গলার কাছে। একটিবার টিপে ধরলেই শেষ হয়ে যাবে ওই বুক ভরা নিঃশ্বাসের ভাণ্ডার। তাই যাক, অস্ফুট গর্জন শোনা গেল ফকিরের ভাঙা গলায়। তাই যাক, দুনিয়া থেকে সরে যাক শয়তান। নিজের স্বর শুনে চমকে উঠল ফকির। হাত গুটিয়ে পা টিপে টিপে নিঃশব্দে বাইরে বেরিয়ে এলো। পাশের ঘরে নতুন বিছানার আর নতুন অনুভূতির উত্তেজনায় হোসেনের ঘুমের ব্যাঘাত হচ্ছিল বারে বারে। ফকিরের হাত তার গায়ে ঠেকাতেই ধর্মর করে উঠে বসল। কে? আমি, ফিসফিস করে উত্তর এলো। সময় হয়ে গেছে, আস্তে আস্তে বেরিয়ে এসো। দরজার পাশে একটা মোমবাতি জ্বলছিল। তার কাছে নিয়ে মক্কেলকে বসিয়ে দিলে মাদুরের উপর। গায়ে মাথায় খানিকটা মন্ত্র পড়া জল ছিটিয়ে দিয়ে বলল, নোট দাও। নোট তো বিবির কাছে। বিবির কাছে? সেখানে কি করে গেল? আমি রাখতে দিয়েছি। আর একবার জ্বলে উঠল ফকিরের হিংস্র চোখ দুটো। বেশ, এই নাও সিন্নি। খোদার নাম নিয়ে এক নিঃশ্বাসে খেয়ে ফেলো। ভক্তের হাতে তুলে দিল শরবতের গেলাস। এক রাশ কড়া ভাং আর তার সঙ্গে মেশানো ধুতরার বিষ। অত বড় বলিষ্ঠ ছোকরা আধ ঘন্টার মধ্যে অসাড় হয়ে গেল। ফকিরের জীর্ণ দেহে কোথা থেকে এলো অসুরের শক্তি। আলখাল্লা খুলে ফেলে দিয়ে দোহাই আল্লাহ বলে পা ধরে টেনে নিয়ে চলল হোসেনের নিশ্চল দেহ। বারে বারে বসে দাঁড়িয়ে বিশ্রাম নিয়ে কোনো রকমে পৌঁছল গিয়ে টিলার পেছনে। কবর খোঁড়াই ছিল। ঠেলে ফেলতেই গলা থেকে বেরোলো অস্ফুট গোঙানির শব্দ। পাগলের মতো কোদাল চালালো ফকির। কবর ভরে গেল। গোঙানির শব্দ স্তব্ধ হলো চিরদিনের তরে। কাশিমের কাজ যখন শেষ হলো, রাত্রির শেষ প্রহর তখন বিদায়োন্মুখ। কুটির ঘুম ভাঙল ভোরবেলা কি এক দুঃস্বপ্ন দেখে। তাড়াতাড়ি চোখ রোগড়ে বাইরে এসে প্রথমেই ছুটে গেল পাশের ঘরে। এ কি, ঘর যে খালি! ফকির পড়েছিল বারান্দায়, ঘুমিয়ে কিংবা ঘুমের ভান করে। ডাকতেই খেঁকিয়ে উঠল, ডাকাডাকি করছিস কেন ভোরবেলা? ওকে তো দেখছি না, ব্যাকুল কণ্ঠে বলল কুটি। চলে গেছে হয়তো। চলে গেছে আমাকে না বলে? ফকির আর জবাব দিল না। কুটি উদ্ভ্রান্তভাবে এদিক ওদিক খুঁজে বেড়াতে লাগল। হঠাৎ নজরে পড়ল শরবতের শূন্য গেলাস। একবার নাকের কাছে ধরতেই সমস্ত শরীর শিউরে উঠল। এ গন্ধ তো তার অচেনা নয়। ছুটে গেল টিলার কাছে। যেটুকু সন্দেহ তখনও লেগেছিল মনের কোণে, নিঃশেষে উড়ে গেল। উন্মত্ত আবেগে ছুটে এসে ফকিরের পায়ের ওপর লুটিয়ে পড়ল কুটি বিবি।
পাঁজর ভেঙে বেরিয়ে এলো কান্না। সে কান্নার যেন আর শেষ নেই। ফকির তাকিয়ে রইল সর্পচক্ষু মেলে। যেমন করে তাকিয়ে থাকে ব্যাধ তারই হাতে শরবিদ্ধ যন্ত্রণাবিহবল হরিণীর দিকে। হঠাৎ কি মনে করে উঠে বসল কুটি। আয়ত চোখের তারায় বিদ্যুৎ খেলে গেল। পাতলা ঠোঁট দুটির ওপর ফুটে উঠল ক্রূর হাসির বাঁকা রেখা। ঢলঢলে মুখখানা যেন এক নিমেষে কঠিন পাথর হয়ে গেল। চঞ্চলা হরিণী মরে গেল। তার থেকে জন্ম নিল এক ক্রুদ্ধা সর্পিণী। কাশিম বিস্ময়ভীত দৃষ্টি মেলে চেয়ে দেখল এ রূপান্তর, কিন্তু কণ্ঠ তার নির্বাক। কুটি বিবি সোজা হয়ে দাঁড়ালো। কোমরের চারদিকে শক্ত করে জড়িয়ে নিল লুটিয়ে পড়া আঁচল। তারপর স্বামীর মুখের ওপর তর্জনী তুলে রুদ্ধশ্বাসে বলল, শোধ নেব, এর শোধ নেব আমি। কাশিমের বিস্ময়ের ঘোর কাটবার আগেই সে ঝড়ের বেগে ছুটে বেরিয়ে গেল। ফকির ছুটল, কোথায় যাস কুটি? ফের ফের, শোন। কেউ সাড়া দিল না। মুহূর্তে বনের আড়ালে অদৃশ্য হয়ে গেল তড়িৎগতি তনুদেহ। বন ছাড়িয়ে মাঠ, মাঠের শেষে আবার বন। গ্রীষ্মের চষা ক্ষেত, মাটি তো নয়, যেন পাথর। কোমল পা দুখানা রক্তে ভরে উঠল। ফিরেও দেখল না কুটি। ভ্রুক্ষেপ করল না বিস্মিত পথিকের হতবাক কৌতূহল। মাঝে মাঝে শুধু শোনা গেল ক্লান্ত কণ্ঠের ব্যাকুল প্রশ্ন কোনো পথচারীকে চমকে দিয়ে, বলতে পারো থানা আর কদ্দূর? চৈত্রের আকাশ থেকে আগুন ঠিকরে পড়ছে। তৃষ্ণায় ছাতি ফেটে যায়। সুগৌর মুখখানায় ফেটে পড়ছে রক্তের আভা। ঘামে ভিজে গেছে সর্বাঙ্গের বসন। কুটির দাঁড়াবার অবসর নেই। চলছে তো চলছেই। 22 মাইল পথ পার হয়ে থানার মাঠে এসে যখন পৌঁছল, মনে হলো তার প্রাণ শক্তি নিঃশেষ হয়ে গেছে। বারান্দায় উঠতে পারল না। অস্ফুট কণ্ঠে একবার শুধু বলল, ফানি, বলেই অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তারের সাহায্যে জ্ঞান ফিরে এলো। চোখ মেলেই চেঁচিয়ে উঠল কুটি, খুন খুন হয়েছে রাউজানের জঙ্গলে, শিগগির চলো তোমরা। চলবার শক্তি ছিল না। সেই রাত্রেই ডুলি চড়ে পুলিশের সঙ্গে ফিরে এলো আখড়ায়। কবর খুঁড়ে বের করা হলো হোসেনের মৃতদেহ। মনে হলো যেন জোয়ান ছেলেটা এইমাত্র ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, একবার ডাকলেই উঠে পড়বে। কুটি চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল তার বুকের উপর। পরম স্নেহে আঁচল দিয়ে মুখের ওপর থেকে মুছে নিল মাটির দাগ। ব্যাকুল কণ্ঠে বলল, ওগো, একজন ডাক্তার ডাকো তোমরা, ও মরেনি, একটু ওষুধ দিলেই বেঁচে উঠবে। পাশের কবরগুলো খোঁড়া হলো। পাওয়া গেল একটা গলিত শব আর 10টা কঙ্কাল। কথা হচ্ছিল কাশিম ফকিরের উকিল সুজিত রায়ের বৈঠকখানায়। ভদ্রলোকের বৃত্তি ওকালতি, কিন্তু প্রকৃতি সাহিত্যিক। প্রথমটা তার উপজীবিকা, দ্বিতীয়টা উপসর্গ। মফস্বল শহরে মাঝে মাঝে কোনো সাহিত্যিক যশপ্রার্থী স্থানীয় লেখকের ক্লান্তিকর প্রবন্ধ কিংবা নিদ্রাকর্ষক কবিতা পাঠ উপলক্ষে সঙ্গতিপন্ন গৃহস্থের বৈঠকখানায় যেসব চা জলযোগের বৈঠক বসে, এই উকিলবাবুটি তারই একজন অকৃত্রিম সভ্য। ওরই একটা কি অধিবেশনে তার সঙ্গে আমার পরিচয়। সে পরিচয় ক্রমশ গাঢ়তর হয়ে বন্ধুত্বের কোঠায় প্রমোশন লাভ করবার আয়োজন করছে। সেই সময়ের কথা। মক্কেলের জন্য মৃত্যুদণ্ড আর নিজের জন্য পরাজয় পকেটস্থ করে বাড়ি ফিরেই তিনি আমাকে ডেকে পাঠালেন। দেখলাম উকিল হলেও ঘটনাটা তাঁর বুদ্ধির কোঠা পার হয়ে অন্তরের দরজায় করাঘাত করে ফেলেছে। কোনো রকম ভূমিকা না করেই তিনি কাশিম ফকিরের দীর্ঘ কাহিনী একটানা শুনিয়ে গেলেন। অর্থাৎ আমি উপলক্ষ মাত্র। কথাগুলো শোনালেন তিনি নিজেকেই। আমি জেলের লোক। মানুষের দুঃখ দুর্দশার ইতিহাস আমার মনের পাতায় দাগ কাটে না। আমি দেখলাম ওর গদ্যময় বাস্তব দিকটা। বললাম, ফকির সাহেবের কল্যাণে আপনার খাটুনি যেটা হয়েছে সেটা না হয় ছেড়ে দিলাম। খরচপত্র বাবদ উকিলবাবুর পকেটের উপরেও তো কম চাপ পড়েনি। উনি বললেন, ঠিক উল্টো, বরং পারিশ্রমিক বলে পকেটে যেটা এসেছে তার পরিমাণ উকিলবাবু সচরাচর যা পেয়ে থাকেন তার চেয়ে বেশি বই কম নয়। বিস্মিত হলাম। বলেন কি?
কোন সূত্রে এলো? ফকিরের এত বড় বান্ধবীটি কে? কেন, ওর বউ কুটি বিবি? আমি এমন চোখে তাকিয়ে রইলাম, সাধু ভাষায় যাকে বলে বিস্ময়ে বিস্ফারিত লোচন। সুজিতবাবু আরো পরিষ্কার করে বললেন, খরচপত্তর তো দিয়েছেই, 5 বার দেখা করেছে আমার সঙ্গে। কৌতূহল দমন করা গেল না। প্রশ্ন করলাম, স্বামী মহাত্মার সঙ্গে দেখা করতে চায়নি? না, একদিন তুলেছিলাম সে কথা। মুখ বেঁকিয়ে বলল, ও মুখ পোড়াকে দেখে আমার কি হবে? কিন্তু এ কথা সে অনেকবার বলেছে আমাকে, টাকা যা লাগে দেব উকিলবাবু, তুমি খালি দেখো গলাটা যেন ওর বেঁচে যায়। কিন্তু গলা বাঁচাতে পারলুম না। নিঃশ্বাস ফেলে বললেন সুজিতবাবু। উকিলবাবু যখন ছেড়ে দিলেন তখন রাত 11টা। সমস্ত রাস্তাটা ফকির দম্পতির কীর্তি কাহিনী মন আচ্ছন্ন করে রইল। একবার ভালো করে দেখতে ইচ্ছা হলো লোকটাকে। বাড়ি না ফিরে সোজা জেলের মধ্যে গিয়ে হাজির হলাম। প্রাণদণ্ডে দণ্ডিত আসামির নির্জন কক্ষ, জেলের ভাষায় যাকে বলে ফাঁসি ডিগ্রি বা কন্ডেমড সেল। লোহার গড়াত দেওয়া রুদ্ধ দরজা, তার ঠিক সামনেই জ্বলছে একটা তীব্র লণ্ঠনের আলো। তারই পাশে লাঠি হাতে দাঁড়িয়ে আছে সতর্ক প্রহরী। এই একটিমাত্র কয়েদির জন্যেই সে বিশেষভাবে নিয়োজিত। তার সেন চক্ষুর প্রথম অবরোধ থেকে একটি সেকেন্ডের তরেও মুক্তি নেই হতভাগ্য বন্দীর। ডিউটি অন্তে ও যখন চলে যাবে, ওর জায়গায় আসবে আর একজন। সে গেলে আর একজন। যতদিন না একেবারে মুক্তি হয় ওই বন্দীর, এই প্রহরী পরিক্রমার বিরাম নেই। এটাই আইনের বিধান। জানি না এ বিধান কার রচনা। যারই হোক, ওই এক চক্ষু প্রহরীর মতো তিনিও বোধহয় দাঁড়িয়েছিলেন একমাত্র রাষ্ট্রশাসনের বেদির উপর। ওই সিপাহীর মতো তাঁরও হাতে ছিল সমাজ স্বার্থের লণ্ঠন। যার জন্য তার বিধান রচিত হল, সেই মানুষটার পাশে দাঁড়িয়ে তার দিকে চেয়ে তিনি তাঁর আইনের একটি ধারাও সংযোগ করেননি। একথা তার মনে হয়নি মৃত্যুদণ্ড যত বড়ই নিষ্ঠুর হোক, এই হুঁশিয়ারির দণ্ড তার চেয়ে নির্মম। হাসি মঞ্চের যে অদৃশ্য ছায়া ওই লোকটাকে অনুক্ষণ অনুসরণ করছে, দিনরাত্রির কোনো না কোনো ক্ষণে তাকে হয়তো ভুলে থাকতে পারে, কিন্তু মুহূর্তের তরেও ভুলতে পারে না এই সদা জাগ্রত প্রখর দৃষ্টির অনুসরণ। সে যে অষ্টপ্রহর নজরবন্দি, তার আহার নিদ্রা শয়ন উপবেশন, তার কর্মলেশহীন দিনরাত্রির ক্লান্তি ও বিশ্রাম সবারই উপর চেপে রয়েছে এই যে নিরবচ্ছিন্ন সতর্কতার নিশ্ছিদ্র আবরণ, সে কি প্রতি নিমেষেই তার কণ্ঠরোধ করছে না? যে দুটি দৈনন্দিন জৈব ক্রিয়া দেহি মাত্রেরই অবশ্য করণীয়, অথচ মানুষ মাত্রেরই গোপনীয়, তার জন্যেও কি এতটুকু অন্তরালের প্রয়োজন নেই ফাঁসির আসামির? শুনেছি সম্ভাব্য আত্মহত্যার দুর্গতি থেকে রক্ষা করবার জন্যেই মৃত্যুদণ্ডিতের উপর এই সতর্কতার অভিযান। কিন্তু তার দৈহিক হত্যাটাই বড় হলো, আর এই যে পলে পলে তিলে তিলে আত্মহত্যা করছে তার আত্মা, শ্বাসরুদ্ধ হচ্ছে তার লাঞ্ছিত মনুষ্যত্ব, সে কথাটা কি ভেবে দেখেছিলেন আইন স্রষ্টা বিজ্ঞের দল? আর একটু এগিয়ে সেলের সামনেটায় গিয়ে দাঁড়ালাম। বালিশ শূন্য কম্বল শয্যার উপর পাশ ফিরে শুয়ে আছে আমার বন্দি কন্ডেমড প্রিজনার কাশিম আলী ফকির। ঘুমুচ্ছে না জেগে আছে কে জানে। সে যে আছে এইটুকুই আমার প্রয়োজন। এইটুকু দেখে এবং আমার বিশ্বস্ত কর্মীর মুখে শুনেই আমি নিশ্চিন্ত। তার মনের খবর আমি রাখি না, রাখবার কথাও নয়। তবু কেন জানি না কেমন আচ্ছন্নভাবে তাকিয়ে রইলাম ওই 4.5 ফুট লম্বা শীর্ণকায় লোকটার দিকে। ওর এক মাথা চুল, এক মুখ দাড়ি, মুদ্রিত চোখের কোণে গভীর বলিরেখা, শীর্ণ দেহের ওপর ঢোলা পোশাক এবং বিশেষ করে ওর পড়ে থাকবার নিশ্চিন্ত ভঙ্গি। সমস্ত ব্যাপারটা যেন মনে হলো হাস্যকর, ইংরেজিতে যাকে বলে ফানি। এই লোকটা খুন করেছিল, একটা নয়, দুটো নয়, 12টা খুন। ফকির আপিল করেনি, তবু আইনের বিধানে মৃত্যুদণ্ডে মহামান্য হাইকোর্টের সম্মতি প্রয়োজন। কদিনের মধ্যেই সে সম্মতি এসে গেল।
ডেথ সেন্টেন্স কনফার্মড। এরপর রইল প্রাণ ভিক্ষার পালা। প্রথমে ছোট লাট, সেখানে ব্যর্থ হলে বড় লাট, তিনিও যদি বিরূপ হন, মহামহিম ভারত সম্রাট। মার্সি পিটিশনের খসড়াও তৈরি হল। বহু যত্নে রচিত হল হৃদয়দ্রাবী বিশেষণের একত্র সমাবেশ। কিন্তু ফকির সে আবেদনে টিপসই দিতে রাজি হল না। প্রাণ ভিক্ষা চায় না সে। অতএব অনাবশ্যক বিলম্ব না করে ফাঁসির দিন স্থির হয়ে গেল। আসামির কাছে সেটা প্রকাশ করবার নিয়ম নেই। কাউকে দেখতে ইচ্ছা করে? সরকারিভাবে প্রশ্ন করা হলো ফকিরকে। এক মুহূর্ত কি ভাবল, তারপর মাথা নেড়ে জানালো না। দিন তিনেক পরে বিকালবেলা সেল ব্লকের সামনে দিয়ে চলে যাচ্ছি। ফকির বসেছিল তার ডিগ্রির দরজার ঠিক পিছনে। মুখ দেখে মনে হলো কি যেন বলতে চায়। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কিছু বলবে? ফকির একটু ইতস্তত করে বলল, এখানে মেয়ে ছেলে আসতে পারে বাবু? কেন পারবে না? কাউকে দেখতে চাও? আমার বিবিকে একবার দেখতে চাই। নাম কুটি বিবি, মধুপুর থানার রাউজার গ্রামে বাড়ি। সরকারি চিঠি গেল কুটি বিবির নামে। তার নকল পাঠানো হলো থানার ভারপ্রাপ্ত অফিসারের কাছে। বেসরকারি খবর পাঠালাম সুজিতবাবুর বৈঠকখানায়। তিনি ব্যস্ত হয়ে উঠলেন এবং দিন সাথে খোঁজাখুঁজি করে শুষ্ক মুখে এসে বললেন, পাওয়া গেল না মলয়বাবু। রায়ের দিনও কোর্টে এসেছিল, কিন্তু হাকিম উঠে যাবার পর বাইরে এসে দেখতে পাইনি। থানা থেকেও খবর এলো, উক্ত ঠিকানায় কুটি বিবি নামক কোনো ব্যক্তির সন্ধান পাওয়া গেল না। নির্দিষ্ট দিন এসে গেল। রাত 4টা বাজতেই আসামিকে ডেকে তোলা হলো। বড় জমাদার তার সেলের সামনে গিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, বেরিয়ে এসো ফকির, গোসল সেরে নিয়ে আল্লাহর নাম করো। কাশিম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল, যেন কিছুই বুঝতে পারেনি। সেলের দরজা খোলা হলো। ফকির জমাদারের মুখের দিকে বিস্মিত দৃষ্টি মেলে জিজ্ঞেস করল, কোথায় যেতে হবে? এর উত্তরটা বোধহয় আটকে গেল 33 বছরের অভিজ্ঞ কর্মচারী বহুদর্শী চিফ হেডওয়ার্ডার গজানন্দ সিংয়ের মুখে। গোসল বা আল্লাহর নাম করতে ফকির কোনো উৎসাহ দেখালো না। সেল ব্লকের মেট এবং পাহারাওয়ালা এগিয়ে গিয়ে তাকে বাইরে নিয়ে এলো। মাথায় কয়েক মগ জল ঢেলে পরিয়ে দিল এক স্যুট নতুন তৈরি জাঙ্গিয়া কুর্তা। মেট মুসলমান। ফকিরকে পাশে নিয়ে নমাজ পড়ল। ফকির অনুসরণ করল যন্ত্রচালিতের মতো। শেষ ব্যবস্থা তদারক করবার জন্য সেল ইয়ার্ডে যখন হাজির হলাম, ঠিক তখনই ফকিরের নমাজ শেষ হয়েছে। এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, সে এলো না বাবু? এক মুহূর্ত ভেবে নিলাম, তারপর বললাম, এসেছিল ফকির, কিন্তু তোমার খবর শুনে কেঁদে কেঁদে আফিসের মধ্যে অজ্ঞান হয়ে গেল। ডাক্তার বললেন এই অবস্থায় ওকে দেখা করতে দেওয়া ঠিক হবে না। ওষুধপত্র দিয়ে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দিয়েছি। ফকির সর্বাঙ্গ দিয়ে শুনে গেল আমার কথার প্রতিটি অক্ষর। তারপর আকাশের দিকে চেয়ে অস্ফুট কণ্ঠে নিঃশ্বাস ফেলে বলল, আল্লাহ। মনে হলো এই নিঃশ্বাসের সঙ্গেই যেন বেরিয়ে গেল তার নিভৃত অন্তরের কোনো বহুদিন রুদ্ধ বেদনার বোঝা। রাত্রি শেষের ক্ষীণ আলোকেও স্পষ্ট দেখলাম মলিন মুখখানা তার এক নিমেষে উজ্জ্বল হয়ে উঠল। শীর্ণ কোটরগত চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা নীরব অশ্রু। অন্তর্যামী জানেন, ফকিরকে যা বলেছিলাম তার সমস্তটাই আমার রচনা। কিন্তু ওইটুকু মিথ্যার মূল্যে যে পরম বস্তু সেদিন পেলাম, তার সঙ্গে বিনিময় করতে পারি সমস্ত জীবনব্যাপী সত্য ভাষণের বিপুল গৌরব। শুধু কি পেলাম, যে অমৃত তুলে দিলাম এই মৃত্যু পথযাত্রীর হৃদয় পাত্রে, তার মরণজয়ী মাধুর্য আমার জীবনেও অক্ষয় হয়ে রইল। ফাঁসি যন্ত্রের চারদিকে কর্মব্যস্ততা চঞ্চল হয়ে উঠল। সুপার সাহেব এলেন, তাঁর সঙ্গে এলেন একজন ম্যাজিস্ট্রেট। সরকারি ইউনিফর্মে সজ্জিত জেলার এবং সহকারী দল সার বেঁধে এসে দাঁড়ালেন একদিকে, আর একদিকে দাঁড়ালো সশস্ত্র রিজার্ভ ফোর্স।
চারদিক নিস্তব্ধ। অত বড় জেলে 1300-1400 লোক যেন রুদ্ধশ্বাসে চেয়ে আছে প্রত্যাসন্ন কোনো মহাসংগঠনের প্রতীক্ষায়। অতগুলো ব্যারাক যেন প্রেতপুরী, কোথাও নেই এক বিন্দু প্রাণ চিহ্ন। সুপারের নিঃশব্দ ইঙ্গিতে আসামিকে নিয়ে আসা হলো। মাথায় চোখ ঢাকা টুপি, হাত দুটো পিছন দিকে হাতকড়া দিয়ে বাঁধা। দুদিক থেকে দুজন সিপাই আস্তে আস্তে তাকে ধরে তুলল ফাঁসি মঞ্চের উপর। মাথার ঠিক ওপরটাতে একটা লোহার আড়ের সঙ্গে ঝুলছে মোটা ম্যানিলা দড়ির তৈরি ফাঁস। পায়ের নিচে লোহার তক্তা, তার তলায় নাতি গভীর গর্ত। জল্লাদ তৈরি হয়ে আছে হুকুমের অপেক্ষায়। সুপারের হাতে ওয়ারেন্ট। গম্ভীর কণ্ঠে পড়ে গেলেন জজের আদেশ। তার বাংলা তর্জমা করে শোনালেন রিলিজ দপ্তরের ডেপুটি জেলার। সঙ্গে সঙ্গে শোনা গেল রিজার্ভ চিফ ওয়ার্ডারের অনুচ্চ গম্ভীর কমান্ড, প্রেজেন্ট আর্মস। নিখুঁত নৈপুণ্যে উদ্যত হল রাইফেলযুক্ত বেয়নেট। চিরবিদায়োন্মুখ বন্দির উদ্দেশ্যে বন্দিশালার সশস্ত্র বাহিনী জানালো তাদের শেষ সামরিক সম্মান। রাইফেলের বাঁটের ওপর তাদের হাতের শব্দ তখনও মিলিয়ে যায়নি। হঠাৎ চারিদিক সচকিত করে স্তব্ধ জেল প্রাঙ্গণের বুক চিরে ফেটে পড়ল এক তীক্ষ্ণ আর্তস্বর, ছেড়ে দাও, তোমাদের পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও। ফাঁসি মঞ্চের ওপর থেকে ছুটে পালাতে চাইল ফাঁসির আসামি। দুজন জোয়ান সিপাই তাকে ধরে রাখতে পারে না। জল্লাদ থমকে দাঁড়ালো। সুপারের কপালে দেখা দিল কুঞ্চন রেখা। তাঁর ইঙ্গিতে আরও দুজন সিপাই ছুটে গিয়ে জোর করে তুলে ধরল আসামির ভেঙে পড়া কম্পিত দেহ। ক্ষিপ্র হস্তে হ্যাংম্যান গলায় পরিয়ে দিল ফাঁস এবং মুহূর্ত মধ্যে টেনে দিল লোহার হাতল। পায়ের তলা থেকে লোহার পাতখানা নিচে পড়ে গেল। তারই সঙ্গে চোখের নিমেষে গহ্বরের মধ্যে অদৃশ্য হয়ে গেল কাশিম ফকিরের শীর্ণ দেহ। একটা শক্ত মোটা দড়ি শুধু ঝুলে রইল আমাদের চোখের সামনে। একটুখানি কেঁপে উঠল একবার কি দুবার, তারপর সব স্থির। সকলের মুখে ওই এক কথা, এ কি করে বসল লোকটা? গোড়াতে না করল আপিল, না পাঠালো একটা মার্সি পিটিশন, ভেঙে পড়ল শেষকালে একেবারে ফাঁসি কাঠের উপর। ড্রামাটিক কাণ্ড বটে। ওই ফাঁসি নিয়েই সেদিন জমে উঠল গল্পের আসর। সিনিয়র অফিসারেরা তাঁদের প্রত্যক্ষ অভিজ্ঞতা বর্ণনা করতে লাগলেন। বীরেনবাবু বললেন, ফাঁসি তো কতই দেখলাম, টেরারিস্টদের কথা বলছি নে, তাঁদের ব্যাপারই আলাদা। তাছাড়া যাদের দেখেছি সবাইকেই প্রায় ধরে আনতে হয়েছে সেল থেকে গ্যালোজ অবধি। একটা মুসলমান ছোকরা কিন্তু ভারী বাহাদুরি দেখিয়েছিল সেবার আলিপুর জেলে। আলী মোহাম্মদ নাকি নাম ছিল তার, ঠিক মনে নেই। বড়লোকের ছেলে, বিয়েও করেছিল বনেদি ঘরে। বউ নাকি ছিল পরমা সুন্দরী। 1 মাস না যেতেই দিল তাকে খতম করে। খতম করে কেন? কেন আবার? চরিত্রে সন্দেহ। কাঁচা বয়সে যা হয়ে থাকে, যেমন উন্মত্ত প্রেম তেমনি পলক না ফেলতেই সন্দেহ। অবশ্য ভুল বুঝতেও তার দেরি হয়নি। তখন ছোড়া হাতে একেবারে থানায় গিয়ে হাজির। নিজে সে মামলা লড়তে চায়নি, কিন্তু বাড়ির লোক শুনবে কেন? চেষ্টার ত্রুটি হলো না। বড় বড় উকিল, ব্যারিস্টার, তদবির, সুপারিশ, ধরপাকড়, কান্নাকাটি, কিন্তু শেষ পর্যন্ত গলা বাঁচল না। তার ফাঁসির দিনটা বেশ মনে আছে। সেল থেকে বেরিয়ে এলো গটগট করে, বুক ফুলিয়ে দাঁড়ালো গ্যালোজের ওপর। বড় সাহেব ওয়ারেন্ট পড়ছিলেন। মাঝখানেই বলে উঠল, ওসব রাখো সাহেব, ওয়ারেন্ট তো আগেই শুনেছি। তোমার হ্যাংম্যানকে ডাকো, ফাঁসটা লাগিয়ে দিক। আই অ্যাম রেডি। তারপর একটু থেমে ধীরে ধীরে আপন মনে বলে গেল, এই দুনিয়াতেই কসুর করেছিলাম, এই দুনিয়া থেকেই তার সাজা নিয়ে যাচ্ছি। আমার কোনো আফসোস নেই। আজ मैं बहुत खुश है, बहुत खुश है। রাধিকা বাবু প্রবীণ লোক। জুনিয়র বাবুরা চেপে ধরল, আপনি 2-4টে বলুন দাদা,
আপনার নিশ্চয়ই অনেক ফাঁসি দেখা আছে। তিনি বললেন, অনেক না হলেও তা দেখেছি বই কি 2-4টে, তবে মনে রাখবার মতো তাজ্জব কিছু ঘটতে দেখিনি। সবগুলোই মামুলি ব্যাপার, সেল থেকে ধরে এনে ঝুলিয়ে দেওয়া। একটা শুধু পেয়েছিলাম ওরই মধ্যে একটু বিশেষ ধরনের। লোকটার নামও মনে আছে, নিতাই ভট্টাচার্য। ভয়ঙ্কর মামলাবাজ, পরের পেছনে কাটি দেওয়াই ছিল তার কাজ। সারা জীবন কত লোকের সর্বনাশ করে শেষটায় নিজেই পড়ে গেল এক মারাত্মক খুনি মামলায়। জমির দখল নিয়ে হাঙ্গামা, ও পক্ষে জোড়া খুন, লাশ গুম হয়ে গেল, কিন্তু তার রক্তমাখা কাপড় আর কি সব পাওয়া গেল ভট্টাচার্যের ঘরে। দায়রা জজ ছিল এক সাহেব, ফাঁসির অর্ডার দিয়ে বসল। আপিল লিখেছিল ও নিজেই। অনেক পাকা ব্যারিস্টারের কলম থেকে ওরকম ড্রাফট বেরোবে কিনা সন্দেহ, কিন্তু কাজ হলো না। লোয়ার কোর্টের রায় বহাল রইল শেষ পর্যন্ত। কোটা আষ্টেক অপগণ্ডর ছেলে মেয়ে নিয়ে বউটা প্রায় দেখা করতে আসত। অবস্থা এককালে বেশ সচ্ছল ছিল, মরবার আগে তাদের সর্বশান্ত করে পথে বসিয়ে গেল। লোকটা কিন্তু বারবার বলে এসেছে সে এই মামলার কিছু জানে না, একেবারে নির্দোষ। শত্রুপক্ষের লোকেরা আক্রোশবশত ফাঁসিয়ে দিয়েছে। সত্যি মিথ্যা জানি না, এরকম তো সবাই বলে থাকে, কিন্তু ফাঁসি কাঠের ওপর দাঁড়িয়ে শেষ মুহূর্তেও যখন ওই একই কথা সে বলে গেল, সবটাই মিথ্যে বলে উড়িয়ে দেওয়ার মতো জোর পেলাম না। রাধিকাবাবু চুপ করলেন। সেই শেষ দৃশ্যটা বোধহয় তাঁর চোখের ওপর ভেসে উঠেছিল। একটুখানি থেমে আবার শুরু করলেন। আসামি গ্যালোজের ওপর দাঁড়িয়ে, ওয়ারেন্ট পড়া শেষ হয়েছে, হ্যাংম্যানটাও রেডি। সাহেবের ইঙ্গিতের শুধু অপেক্ষা। সবাই আমরা ওই দিকেই তাকিয়ে আছি। নিঃশ্বাস পড়ছে কি পড়ছে না। হঠাৎ চমকে উঠলাম নিতাইয়ের গলা শুনে। স্পষ্ট জোরালো গলা, না আছে একটু কাঁপুনি, না আছে জড়তা। তোমরা শোনো, বিশ্বাস করো, খুন আমি করিনি। খুন করছো তোমরা। একটা নিতান্ত নিরপরাধ লোককে জোর করে ঝুলিয়ে দিচ্ছ ফাঁসি কাঠে। এইটুকু বলেই তার সুর হঠাৎ কেমন নরম হয়ে গেল, যেন প্রার্থনা করছে। এমনিভাবে আস্তে আস্তে বলল, অন্যায় করে, অবিচার করে যারা আমায় বাঁচতে দিল না, কেড়ে নিল আমার অসহায় স্ত্রী পুত্রের মুখের অন্ন, হে ভগবান, তুমি তাদের বিচার করো। মজলিসটা বসেছিল ডেপুটিবাবুদের অফিসে। কোণের দিকে নিঃশব্দে বসেছিলেন আমাদের তরুণ সহকর্মী শীতাংশু। ভদ্রলোক একটু ভাবগম্ভীর, সকলের মধ্যে থেকেও কেমন স্বতন্ত্র। সেজন্যে পরিচিত মহলে তার নিন্দা প্রশংসা দুটোরই কিঞ্চিত আতিশয্য ছিল। আজকের ভোরের অনুষ্ঠানে তিনি অনুপস্থিত ছিলেন, সেটা আমি লক্ষ্য করেছি। আমাদের গল্পের আসরে তিনি উপস্থিত থেকেও যোগ দেননি। হঠাৎ কি মনে হলো, ওর দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, আপনি বুঝি কোনো ফাঁসি দেখেননি শীতাংশুবাবু? উনি একটু চমকে উঠলেন, বোধহয় বাধা পেলেন কোনো নিজস্ব চিন্তা সূত্রে। তারপর আবেগের সঙ্গে বিনীত কণ্ঠে বললেন, দেখেছি স্যার, একটিমাত্র ফাঁসি দেখেছি, কিন্তু সে ফাঁসি নয়, শহীদ বেদিমূলে দেশপ্রাণ ভক্তের জীবন বলি। এ প্রসঙ্গে তাঁর কথা উল্লেখ করে তাঁর আত্মার অসম্মান করতে চাই না। শীতাংশুর এই ভাবাবেগ আমি উপলব্ধি করছি। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, তাদের জয়গানেও আমি কারোর চেয়ে পশ্চাৎপদ নই। শীতাংশুর মতো তাদের 2-1জনকে দেখবার সৌভাগ্য আমারও হয়েছে। দেখেছি মহৎ উদ্দেশ্যের যে মৃত্যুবরণ, তার মধ্যে এক প্রচণ্ড মোহ আছে। সে মোহ যখন মনকে আচ্ছন্ন করে, মৃত্যুর বিভীষিকা বিলুপ্ত হয়ে যায়। মরণের রূপ তখন ভয়ঙ্কর নয়, মরণ সেখানে শ্যাম ও সমান। ফাঁসি মঞ্চের ওই লোহার পাতখানার উপর দাঁড়িয়েও তাই তাদের চোখে ভেসে ওঠে গভীর আত্মতৃপ্তি, কণ্ঠে জেগে ওঠে সতেজ গর্ববোধ। তারা জানে তাদের জন্য সঞ্চিত রইল দেশ মাতৃকার অজস্র আশীর্বাদ আর দেশবাসীর অকুণ্ঠ শ্রদ্ধা।
ভাণ্ডার তাদের পূর্ণ, তাই উন্নত শিরে সস্মিত মুখে তারা স্বচ্ছন্দে চলে যায়। কণ্ঠে পড়ে ম্যানিলা রজ্জুর বড়মাল্য। এ তো মৃত্যু নয়, এ আত্মদান, মহত্তর জীবনের মধ্যে পুনরাবির্ভাব। এ মৃত্যু শুধু তার দেশের গৌরব নয়, তার নিজের কাছেও এক মহামূল্য অন্তিম সম্পদ। কিন্তু সে সম্পদের একটি কণাও যারা পেল না, মৃত্যু যাদের দিয়ে গেল শুধু ক্ষতি, মরণ পথে একমাত্র পাথেও যাদের লজ্জা, গ্লানি আর অভিশাপ, আইনের কাছে, সমাজের কাছে, স্বজন বান্ধব সকলের কাছে যারা কুড়িয়ে গেল খালি নিন্দার পসরা, সেই সব নিঃসম্বল সংসার পরিত্যক্ত হতভাগ্য নরহন্তার দল মৃত্যুকে গ্রহণ করবে কিসের জোরে? কি অবলম্বন করে তারা পা বাড়াবে মরণ সাগরের সীমাহীন অন্ধকারে? তাই মৃত্যু শুধু একটিমাত্র রূপে দেখা দেয় তাদের চোখে, সে রূপ বিভীষিকার রূপ। সে রূপ দেখে ফাঁসির যন্ত্রের উপর কেউ আর্তনাদ করে, কেউ দাঁড়িয়ে থাকে বজ্রাহত মৃতদেহের মতো, কেউ ভেঙে দুমড়ে আছড়ে পড়ে, কেউ বা অর্থহীন প্রলাপের আবরণ দিয়ে ঢেকে রাখতে চায় গ্রাসোদ্যত মরণের করাল ছায়া। মৃত্যু ছায়া যে কি বস্তু সে তো আমি স্বচক্ষে দেখেছি। আজ তোমার ফাঁসি, ওই সরল ছোট্ট একটিমাত্র বাক্য কেমন করে একটা দৃঢ়কায় সুস্থ মানুষের মুখের উপর থেকে সমস্ত রক্ত মুহূর্তে শুষে নেয়, সে বিভৎস দৃশ্য আমার চোখে পড়েছে। মৃত্যু আসন্ন এ কথা তো তার অজ্ঞাত ছিল না। এই দিনটির জন্যই সে তৈরি হয়েছে বহুদিন ধরে। তবু আসন্ন আর আগতের মধ্যে দুস্তর ব্যবধান। নিশ্চিত হলেও মরণ এতদিন ছিল তার মানস চক্ষে। আজ সে সশরীরে উপস্থিত। আজ রুদ্রের আবির্ভাব। তারই নিঃশ্বাসে একটি জীবন্ত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যায়। রক্ত মাংসে গড়া জ্যান্ত ধরের উপর দেখা দেয় চর্মাবৃত কঙ্কালের মুখ। এ দৃশ্য দেখবার সুযোগ কজনের ভাগ্যে জোটে? শীতাংশুর জুটেছিল, কিন্তু সে দেখল না। শীতাংশুর সঙ্গে আমার বিরোধ নেই। পুণ্যাত্মা শহীদদের জন্য রইল আমার শ্রদ্ধাঞ্জলি। কিন্তু এই পাপাত্মা খুনিদের জন্য রইল কি? কিছু না। সেখানে আমি রিক্ত হস্ত। আমার কাছে, সংসারের মানুষের কাছে কোনো দাবি তাদের নেই। তবু কখনো কচ্চিৎ কোনো সঙ্গীহীন নিরালা সন্ধ্যায় মন যখন গুটিয়ে আসে একান্ত আপনার মধ্যে, চোখ বুজলে আমি সেই মরণাহত রক্তলেশহীন ভীতি পাণ্ডুর শীর্ণ মুখগুলো দেখতে পাই। ভয় নয়, ঘৃণা নয়, কি এক অব্যক্ত মমতায় সমস্ত অন্তর ভরে ওঠে। এই উপন্যাসের প্রথম ভাগ এখানেই শেষ হলো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।